স্যার। এখন কিছু বিষয় কি আগের তুলনায় ক্লিয়ার? আগের ওই শীট মনে হয় আনক্লিয়ার ছিল কিছু কিছু জায়গায়, তাই না? জি স্যার। স্যার তাহলে তো আমরা এখন এই খাতাটাই ফলো করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই খাতাটাই ফলো করো। আর স্যার একটা কথা ছিল। বলো বলো। স্যার আমরা কি প্র্যাকটিক্যাল খাতায় লিখবো কলম দিয়ে? যেভাবে নর্মালি লিখো এর আগে, হ্যাঁ কলম দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ফিগার গুলো পেন্সিল দিয়ে আঁকাও, ফিগার গুলো পেন্সিল দিয়ে আঁকাও আর লেখাগুলো কলমে লেখো। না মানে স্যার খাতায় লিখবো নাকি না না, সেটা জিজ্ঞেস এরকম এরকম শীটের মতো করে লেখো, শীট ইয়ে করে পরে স্পাইরাল ওই জাস্ট ছিদ্র করে, দুইটা ছিদ্র করে যে কিছু নোটবুক পাওয়া যায়, অথবা প্র্যাকটিক্যাল খাতায়ও লিখতে পারো, নো প্রবলেম। বুঝছো আতিকা? জি প্র্যাকটিক্যাল স্যার। খাতা যেটা পাওয়া যায় সেখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার। আবার আবার অনেক সময় ওই যে দুইটা ক্লিপ ঢুকিয়ে এক ধরনের ফোল্ডার আছে না, সেখানেও জি স্যার বুঝতে পারছি। সেপারেট শিট ইউজ করে এইখানে যেভাবে ছিল সেভাবে ইয়ে করতে পারো। বুঝছো? এই শেয়ার দেখতে পাচ্ছ না আমার ইয়েটা, জি শেয়ারিংটা স্যার দেখতে দেখা পাচ্ছ? যাচ্ছে। হুম। তো আমি পরে শুনলাম যে তোমার অনেক বিষয় যেটা শীট এর আগে পেয়ে আছে তোমাদের কাছে সেটা আনক্লিয়ার ছিল। তো আমি পরে এটা একটু স্টাডি করে দেখলাম যে দিস ইজ মোর ক্লিয়ার, এবং তুমি যদি এইগুলো দেখো তাহলে আরো ক্লিয়ার হবে, তাই না? যে ফিগার গুলো যে কোথায় কি থাকে, কোনটা কোন পজিশনে থাকে, সেইগুলো দেখতে পারলে এটা আরো তোমার ক্লিয়ার হয়। এই যে লেটারাল লাইন, পেক্টোরাল ফিন, এরকম ভাবে আস্তে আস্তে তুমি যদি দেখো যে সবগুলোই মোটামুটি ক্লিয়ার, এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এনিওয়ে এখন আমাদের আসছে কয়জন আতিকা এ পর্যন্ত? জয়েন করেছে কয়জন? স্যার 27 জন আসছে, মানে আপনি সহ 27 জন। হুম হুম। তোমার সিস্টেমেটিক্স এর ক্ষেত্রে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে কনসিডার করতেছি, মরফোমেট্রিক এবং মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স, এই ফিগারটা হচ্ছে একটা মানে বেস কি ফিগার, হ্যাঁ, মেইন একটা ফিগার, যে হাউ ইউ ক্যান ডিটারমাইন দি অর দি মেজার whether মানে which portions are considered as a total length or fork length or head length or prepectoral length। মানে এই যে টার্মিনোলজি গুলো, সেই টার্মিনোলজি গুলো কোন জায়গা থেকে কোনটা কতটুকু মেনটেন করে। এই যে দেখো তুমি যদি স্ট্যান্ডার্ড লেন্থ, তাই না, এরকম ভাবে তুমি যদি দেখো ফর্ক লেন্থ, তাহলে তুমি দেখতে পাবা যে এখানে ক্লিয়ারলি এই পিকচারটা কি আগের শীটে ছিল? এই এই ফিগারটা? স্যার আগে সেটা কোনো পিকচারে ছিল না। আচ্ছা, তো সেটা একটু আমাকে যদি আগেই বলতো, তাহলে আমি তো এর আগেও 2-3 বার আলাপ করেছি, তখন কোনো সমস্যা আসলে তোমরা বলতে পারো না। এর কারণ হচ্ছে তখনও হয়তো তোমরা খুলে দেখো দেখো নাই, তাই না? হ্যাঁ, এনিওয়ে এটা অসুবিধা নাই। এখন প্রত্যেকটা জায়গা ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে যে টোটাল লেন্থটা কতটুকু, স্ট্যান্ডার্ড লেন্থ, ফর্ক লেন্থ, পিরিয়ানাল লেন্থ, তাই না, প্রিপেক্টোরাল লেন্থ, হেড লেন্থ, প্রিপেলভিক লেন্থ, এই প্রত্যেকটা বিষয়, বডি ডেপথ, লেটারাল লাইন, পেক্টোরাল ফিন, প্রত্যেকটা বিষয় তোমার একটা মাসের কোন ট্যাক্সোনমি ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে সেটাকে অ্যানালাইসিস করতে হলে এই যে যে পিকচারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই পিকচারটা একটা আইডিয়াল পিকচার হিসেবে কল্পনা করতে পারো। যে একটা মাস পাওয়ার পরে, হাতে পাওয়ার পরে প্রথমত তোমাদের কি কি মানে বিষয় কনসিডার করতে হবে, সেই বিষয়টা এখানে কিছুটা হলো মোটামুটি একদম সুন্দরভাবে দেওয়া আছে, যে টোটাল মাসের কি কি বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট। তো একটা তো হচ্ছে মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স, সেটা তো আমরা এই লেন্থ, টোটাল লেন্থ, ফর্ক লেন্থ, এগুলো আমরা কনসিডার করতে পারি। কিন্তু পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, সেগুলো হচ্ছে যে এখানে ধরো ডেফিনেশন গুলো দেওয়া আছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কাউন্টেবল ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো এই যে দেখো ব্রাঙ্কিওস্টিকাল রে। তো ব্রাঙ্কিওস্টিকাল রে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ট্যাক্সোনমিক ফর্মুলার মধ্যে প্রথম যে ফর্মুলার প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের শো করতে হয় সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টিকাল রে। এবং সেই ব্রাঙ্কিওস্টিকাল রেটা কোথায় থাকে
সেই বিষয়টা যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমি কখনোই এটা বুঝতে পারবো না কোথায় আমাকে এটা গুনতে হবে, কোন পোর্শনে কোন জায়গা কাকে ব্রাঙ্কিস্টিক্যাল রে বলে, তার লোকেশন কোথায় এবং সেটাকে কিভাবে হাউ টু কাউন্ট ইট। তো এর পরেই তুমি দেখো ডরসাল ফিন রে, এটা একটা ট্যাক্সোনমিক ফর্মুলাতে একটা সব থেকে তারপরের স্টেপে আমরা বলে থাকি যে ট্যাক্সোনমিক ফর্মুলা প্রথমে হচ্ছে ব্রাঙ্কিস্টিক্যাল রে, তারপরেই ডরসাল ফিন রে। তো এখন ডরসাল ফিন রে, ডরসাল ফিন এটা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা আছে এবং সেই ধারণা থেকে কিন্তু আমরা তোমার জানি যে এটা ডরসাল ফিন। সো এইখানে ডরসাল ফিন রে কয়টা সেটা কাউন্ট করে আমাদের ট্যাক্সোনমিক ফর্মুলাটা লিখতে হবে। তারপরে পেক্টোরাল ফিন, তাই না, পেলভিক ফিন। তো এই যে এটা হচ্ছে পেলভিক, এটা হচ্ছে পেক্টোরাল। সো এই পেক্টোরাল, পেলভিক, এই ফিনের রে গুলো আমাদের কাউন্ট করতে হবে। কাউন্ট করলে আমরা কিন্তু ওই ট্যাক্সোনমিক ফর্মুলার মধ্যে একটা ইকুয়েশন বসা দিতে পারবো। দেন অ্যানাল ফিন রে, তারপরে তোমার লেটারাল লাইন, এটা ভেরি ইম্পর্টেন্ট, লেটারাল লাইন স্কেলস, আর একটা আছে যে লেটারাল লাইন ট্রান্সভার্স স্কেল। সো লেটারাল লাইন স্কেল একদম আমাদের যে তোমার অ্যাভব, যে লেটারাল লাইনের অ্যাভব, এটাকে যদি আমরা লেটারাল লাইন বলি, এটাকে যদি আমরা লেটারাল লাইন বলি, তার উপরের যে পোর্শনটা সেটা সেই জায়গায় যে স্কেল, আবার এদিকটা হচ্ছে তোমার আমরা বলতে পারি যে মূলত তোমার এই যে ইয়েটা কাজ করতেছে এখানে যে অপারকুলার, সেই অপারকুলার এখান থেকে গিল ওপেনিং অফ দি বেজ অফ দি কর্ডাল ফিন, গিল ওপেনিং এর এই পোর্শনটা থেকে একদম আপ টু দি বেজ অফ দি কর্ডাল ফিন, সেটাকে আমরা লেটারাল লাইন স্কেল বলতেছি। সো এই জায়গাতে যে স্কেল গুলো আমরা দেখতে পাবো সেই স্কেল গুলো কাউন্ট করে আমাদের এই ট্যাক্সোনমিক ফর্মুলার মধ্যে লেটারাল লাইন, সেখানে আমাদের ওই স্কেলের সংখ্যাটা বসাতে হবে। সিমিলারলি লেটারাল লাইন ট্রান্সভার্সটাও তোমার জাস্ট তার নিচে যেটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় লেটারাল লাইন ট্রান্সভার্স। এবং এই ট্রান্সভার্সের ক্ষেত্রেও এখানে যে যতগুলো স্কেল আছে সেটা কাউন্ট করে আমাদের সেটাকে তোমার ওখানে ইনক্লুড করলেই আমাদের ক্যালকুলেশন, যেরকম এই যে ট্রান্সভার্স স্কেল রে, এই যে দেখো এটা উপরেরটা হচ্ছে লেটারাল লাইন স্কেল, আর তার যে নিচের এই যে এইদিকে যে স্কেলটা আসছে সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স স্কেল রে। সো এইটাকে আমরা ট্রান্সভার্স স্কেল রে বলতেছি। সো এইটাকে আমাদের এখানে কাউন্ট করে আমাদের ফর্মুলাতে বসায় দিতে হবে। আর ফাইনালি তো তোমার কর্ডাল ফিন, যেটা আমরা কর্ডাল ফিন রে যেটা কাউন্টেবল করা। সো মূলত ট্যাক্সোনমিক ফর্মুলার মধ্যে আমরা যদিও একটা মাসের টোটাল লেন্থ, তারপরে ফর্ক লেন্থ, স্ট্যান্ডার্ড লেন্থ, দেন হচ্ছে তোমার পিরি অরবিটাল লেন্থ, আই ডায়ামিটার, পিরি ডরসাল লেন্থ, লেন্থ অফ কর্ডাল পেডাঙ্কেলস, ডেপথ, এগুলো আমরা সবই মেজার করি। কিন্তু এইগুলো আমাদের ট্যাক্সোনমিক ফর্মুলার ক্ষেত্রে এই ক্যালকুলেশনের মধ্যে এই মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব একটা আসে না। মরফোমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স ওভারঅল আমাদের তার মাসের একটা লেন্থের রিলেশনশিপ জানার জন্য আমাদের কাজে লাগে, কিন্তু আমাদের মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্সটাই মূলত হাইলাইটেড করতে হয়, বিশেষ করে যখন আমরা ট্যাক্সোনমিক ফর্মুলা লিখতে যাই। সো এইভাবেই আমাদের এখন যেটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মাসের আমাদের একটা মাস যখন আমাদের সামনে আসবে, সেটা যদি কিনা আমরা দেখি যে না আমাদের একেবারে মনে হচ্ছে আননোন স্পেসিস, মানে সিস্টেমেটিক্সটা আসলে এই সাবজেক্টটা কেন গুরুত্বপূর্ণ, আমি জানি না এটা রুই না কাতলা না মিরিকেল, বা আমি কখনো মাছ দেখি নাই, কিন্তু আমার লিটারেচারে একটা স্ট্যান্ডার্ড ট্যাক্সোনমিক ফর্মুলা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে দেওয়া আছে বা রুই জাতীয় মাছের ক্ষেত্রে দেওয়া আছে, দ্যাট মিনস আইএমসি ইন্ডিয়ান মেজর কার্পের ক্ষেত্রে, অথবা ক্যাটফিশের ক্ষেত্রে, অথবা তোমার ধরো সিলুরিডির ক্ষেত্রে, এরকম গবিডির ক্ষেত্রে প্রত্যেকটা মোটামুটি এখন পর্যন্ত লিটারেচারে এরকম গ্রুপ ওয়াইজ মাসের একটা স্ট্যান্ডার্ড ট্যাক্সোনমিক ফর্মুলা কিন্তু অলরেডি এক্সপ্লোরড।
এখন আমার কাছে একটা নতুন মাছ আসলো, আমি মাছটা চিনি না, সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমি এই ট্যাক্সোনমিক ফর্মুলাটা আগে দাঁড় করাবো। ট্যাক্সোনমিক ফর্মুলা দাঁড় করাতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে ব্র্যাঙ্কিস্টিক্যাল রে কি এবং এটা লোকেশন কোথায় এবং সেটার সংখ্যা ওখানে এই পার্টিকুলার যে সাপ্লাইড স্পেসিমেন তার কতগুলো ব্র্যাঙ্কিস্টিক্যাল রে সেখানে আছে। এরপরে আমাকে দেখতে হবে ডরসাল ফিন রে, তারপরে দেখতে হবে পেক্টোরাল, পেলভিক, দেন তোমার আসবে অ্যানাল, তারপরে লেটারাল লাইন স্কেল, লেটারাল লাইন ট্রান্সভার্স, এইভাবে আমাদের ফাইনালি কডাল ফিন রে। এই ট্যাক্সোনমিক ফর্মুলা আমি যখন কাউন্ট করে আমি স্ট্যান্ডার্ড একটা ফর্মুলাতে ফিট করে আমি এটাকে লিখে ফেলতে পারবো। এখন আমি ক্রস চেক করব যে আসলে এটা কোন গ্রুপ অফ স্পেসিসের ক্ষেত্রে, কোন গ্রুপ অফ ফিশের ক্ষেত্রে এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, সেইটার সাথে অ্যাডজাস্ট করে তখন আমি মিলাতে পারবো। এখন যদি কারো সাথেই সেইভাবে একটা রেঞ্জের মধ্যেও না মিলে তখন হয়তো আমি চিন্তা করতে পারি ইট মাইট বি দি নিউ স্ট্রেইন অর নিউ সাব স্পেসিস অর ইভেন নিউ স্পেসিস। তখন এটাকে আরো ফার্দার অ্যানালাইসিস করার প্রয়োজন আছে, ইনডেপথ অ্যানালাইসিস করার দরকার আছে এবং সেক্ষেত্রে হয়তো আমরা যেটা ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি যে মলিকুলার ক্যারেক্টারিস্টিক্স এবং তার ভিতরে তোমার ডিএনএ কনফিগারেশন, দ্যাট মিন জিনোম সিকোয়েন্স এবং ক্রোমোজোমাল স্ট্রাকচার, আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা কিন্তু তারপরে ধাপে ধাপে সে কোন গ্রুপের মধ্যে পড়ে তো সেভাবে আমরা একটা স্পেসিসটাকে, নতুন স্পেসিস না পুরাতন স্পেসিস, কোন স্পেসিসের সাথে মেলে জেনেটিক্যাল ডিস্ট্যান্সে, যেটা আমরাকে বলি ফাইলোজেনি, বংশগতি এবং একটা আমরা একটা ট্রি, ফাইলোজেনেটিক ট্রির মতো এটা অটোমেটিক জিনোম সিকোয়েন্স করলে একটা ট্রি মতো আসবে। সেই ট্রিতে তার অরিজিন কোথা থেকে কোথায় আসছে, কোথা থেকে কোথায় আসছে এবং তারপরে সে কতটুকু তার ডিস্টেন্স হচ্ছে, কোন কোন স্পেসিস থেকে সে কতটুকু দূরে আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু whether it is the new species or the sub species or strain, এটাকে কিন্তু তোমার ক্লারিফাই করা হয়। সো সেই কারণে আমাদের এই ট্যাক্সোনমিক ফর্মুলা এবং ট্যাক্সোনমিক ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বেস করে যে ট্যাক্সোনমিক ফর্মুলা করা হয়, এই ফর্মুলাটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই। এখন কি তোমাদের বিষয়টা কিছুটা হলেও ইয়ে হয়েছে কিনা? আগে যেগুলো আনক্লিয়ার ছিল, আমার বিশ্বাস যে এই খাতাটাকে যে টোটাল ছবি সহ আমরা যেভাবে তোমাকে দিছি এই খাতাটাকে যদি তুমি ফলো করো তাহলে আশা করা যায় যে এখানে আর তোমার খুব একটা কনফিউশন থাকবে না। প্রত্যেকটা মাসের ছবি দিয়ে এবং সেখানে তার একটা ট্যাক্সোনমিক ফর্মুলা তার হিসাব করে সেগুলো কিন্তু এইভাবে বসিয়ে দেওয়া আছে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখনো অনুপস্থিত কিন্তু অনেকেই, যদিও হয়তো তারা খাতা পেয়ে চিন্তা করছে যে ক্লিয়ার। তোমাদের পরীক্ষা শুরু কবে থেকে? স্যার কাল থেকে। আজ আমারটা মনে হয় 9 তারিখে, তাই না? স্যার আচ্ছা, তো তোমাদের যেহেতু পরীক্ষাও প্রায় কালকে থেকে পরীক্ষা, তোমাদের যদি এই রিলেটেড কোনো আনক্লিয়ার কিছু থাকে এখনো বলতে পারো, পরবর্তীতে লিখতে যেও যদি তোমাদের কোনো কিছু আনক্লিয়ার মনে হয় পার্সোনালি যোগাযোগ করতে পারো, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অথবা ফোনে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ স্যার 1 নাম্বার প্র্যাকটিক্যালটা যদি স্যার একটু দেখতেন। হ্যাঁ বলো, তুমি স্যার বলো। 1 আমি নাম্বার প্র্যাকটিক্যাল স্যার একটু জানা আছে। বলো 1 নম্বর যেটা আমাদের কিস টু দি মেজর গ্রুপ অফ ফ্রেশ ওয়াটার বেনিফিশিয়ারিজ অফ বাংলাদেশ, এটা? জি স্যার। হ্যাঁ বলো কি ঝামেলা? স্যার এখানে স্যার পেলভিক, অ্যাবডোমিনাল এগুলোর সাথে স্যার বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, এগুলো স্যার বুঝতেছি না এগুলো মানে কি। যেরকম বডি অ্যাসিমেট্রিক্যাল উইথ আইজ অন সাম সাইড অফ হেড অর্ডার প্লিরিওনেক্টিফর্মিস, বডি লেটারালি সিমেট্রিক্যাল উইথ আইজ অন আইদার সাইড অফ দি হেড, এর যে ডট দিয়ে 2, 3, 4 দেওয়া আছে এটা? জি স্যার এগুলো স্যার একটু বুঝতেছি না। জি স্যার। আচ্ছা
এগুলো দেখো তুমি ফিগারের সাথে এর একটা সিমিলারিটিস আছে। 1 এর নাম্বার অফ নেসেসারি ব্রিডিং অর্গানস, এইটা আসলে এখানে এটা কিন্তু এত ইম্পর্টেন্ট না। মূলত আমাদের এক্সপেরিমেন্ট 1 থেকেই তোমার ইয়েটা শুরু, মানে মেন এক্সপেরিমেন্টের ইয়েটা শুরু। কিন্তু এখানে বলা আছে যে অন দ্য বেসিস অফ দি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ইন দি মিউজিয়াম, এটা হচ্ছে চাঁদপুরের ওদের যে ফ্রেশ ওয়াটার স্টেশনের, অ্যাকোয়াকালচার রিসার্চ স্টেশনের ময়মনসিংহ এর 50 ফ্যামিলিজ আন্ডার, এটা একটা টু রিপোর্টের মতো, বুঝছো? দেখো, আন্ডার 12 অর্ডারস হ্যাভ বিন রিকগনাইজড ইন বাংলাদেশ। দি ফলোইং কি আইডেন্টিফাইজ দি ফিশ অর্ডারস অ্যান্ড ইন সাম ইনস্ট্যান্স টু সাব অর্ডারস। তো এইটা তোমরা আপাতত, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। তোমরা প্রয়োজন হলে এই 1 নম্বর এক্সপেরিমেন্ট বাদ দিয়েই 2 থেকে শুরু করতে পারো, বুঝছো? বেসিক টেক্সোনমি অফ ফিশের, হ্যাঁ, তারপরে মরফোমেট্রিক মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক যেগুলো দেওয়া আছে, 1 নম্বর এক্সপেরিমেন্টের কোনো দরকারই নেই। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে তোমার স্যাম্পল স্পেসিমেন, হয়তো এরা একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে দেখে তাদের কিছু রেকর্ড নিয়ে এসে ওখান থেকে খাতায় তুলছে আর কি। হ্যাঁ, কিন্তু মেইন এক্সপেরিমেন্টটা 2 থেকে আমাদের শুরু, স্টাডি অফ বেসিক টেক্সোনমি অফ ফিশ। হ্যাঁ, এখান থেকে শুরু হবে। তাহলে স্যার 2 নাম্বারটা 1 নাম্বার দিব আর 3 হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা মানে অটোমেটিক একটা আউট হয়ে তুমি 2 থেকে 1 সিরিয়াল শুরু করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। এটা যেহেতু আমরা তোমাদের কোথাও ভিজিটে নিতে পারতেছি না এই মুহূর্তে, তো এটা এখন এখানে খুব একটা দরকার নেই। তুমি দেখো যে কিজ টু দি মেজর গ্রুপ অফ ফ্রেশ ওয়াটার বনিফিকেশন অফ বাংলাদেশ, এটা ওই স্যাম্পল মিউজিয়ামে যে আমরা যেরকম বিএফআরআই এর ফ্রেশ ওয়াটার স্টেশনে তাদের মিউজিয়াম আছে, সেখানে যা নিয়ে যাওয়া হয়েছিল, তারা ওখান থেকে দেখে তারা একটা ওদের কিছু ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স ওরা ইয়ে করছে, মানে সামারাইজ করছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। আর কোনো ইয়ে? আর কোনো কোশ্চেন? ইভেন তোমাদের যেহেতু সময় আছে, লিখতে থাকলেও যদি কোনো কোশ্চেন হয়, আমরা আবার পরবর্তীতে প্রয়োজন হলে আবারও আমরা আলোচনা করতে পারবো। তোমরা না লিখলে আসলে বিষয়টা ক্লিয়ার হবে না। যেরকম আগে আমরা আলোচনা করছিলাম, কিন্তু তোমরা তখন বুঝতেই পারোনি সমস্যাটা কোথায় হতে পারে। স্যার 3 নাম্বার প্র্যাকটিক্যালটা 3 নাম্বার স্পেসিসটা একটু দেখবেন স্যার। বলো বলো, টেক্সোনমিক ফর্মুলাতে একটু প্রবলেম। তুমি বলো কোথায় ফর্ম? স্যার টেক্সোনমিক ফর্মুলাতে স্যার এখানে আছে। জি স্যার 3 নাম্বার এক্সপেরিমেন্টের 3 নাম্বার সিম্পলটা। হ্যাঁ 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 স্যার এখানে স্যার কি মাছ? ল্যাবিও রুইটা না, রুই মাছ? স্যার মৃগেল। আরে আমার এখানে যে খাতাটা দেখতেছি, সেখানে তো রুই দেখাচ্ছে। 3 নম্বর এক্সপেরিমেন্ট। 3 নম্বর মানে পরে, এখন যেটা 4 সেটাকে বলতেছো? এখন যেটা 4-এ আছে সেটাকে বলতেছো? 3? আচ্ছা বলো মেডিকেলের। হ্যাঁ বলো 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 বলো। স্যার এখানে স্যার মেরিস্টিক ক্যারেক্টারে ডরসাল ফিন রে ইকুয়াল টু 15 আছে, আবার স্যার ব্রেক এটা 3/12 আছে। এটা স্যার মানে বুঝলাম না। ওই যে তুমি ডরসাল ফিনদের ওখানে দেখো একটা ইয়ে দেওয়া আছে, মানে তোমার ওভারঅল অনেক, এরা যে এই যে ডরসাল ফিন, এই ছবিটা দেখছো? এটা হচ্ছে সফট রে ভার্সাস হচ্ছে তোমার টোটাল স্পাইনি রেজ আর কি, বুঝছো? তো এটা টোটাল সংখ্যা 15,
আর সফটওয়্যার 3 তার অবলিকে 12টা হচ্ছে স্পাইনি রেজ। এইভাবে তুমি দেখো অ্যানাল ফিন রেজের মধ্যেও আছে এবং ডরসাল ফিন রেতেও এইভাবে দেওয়া আছে। দ্যাট মিনস টোটাল ফিন রেজ 15টা, কিন্তু তার ভিতরে সফট রেজ ফিনটা 3টা আর তোমার ওভারঅল স্পাইনি রেজ হচ্ছে 12টা। সেভাবে 3/3/12 ইন্ডিকেশন হচ্ছে তোমার সফট রে এবং স্পাইনি রে নাম্বার। জি স্যার, এখন বুঝতে পারছি। তো তোমাদের গ্রাম এলাকার কি অবস্থা, যাদের গ্রামে বাড়ি সেখানে কি সংক্রমণ একটু কমেছে না সংক্রমণের হার আগের মতোই, মানে জ্বর বা এর সমস্যা? স্যার মানুষ স্যার অসুস্থ হচ্ছে, কিন্তু স্যার টেস্ট করে না তো গ্রামে খুব একটা। প্রচুর এমনি মারা যাওয়ার সংখ্যা কেমন পরিচিতর মধ্যে তোমাদের গ্রামের আশেপাশে বা ইয়েতে? মারা মনে হয় অত যাচ্ছে না, তাই না? এমনি স্যার নরমালি আছে। না স্যার। যাক, আল্লাহ এই পরিস্থিতি যে কবে মুক্তি পাবে আল্লাহ মাহবুব জানে। কারণ আবার নতুন প্রবলেম হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু তো ঢাকা শহরে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি। আবার 9 তারিখ ইনশাল্লাহ দেখা হবে পরীক্ষায়। তোমাদের পরীক্ষার সিলেবাস তো ক্লিয়ার, শুধু আমার পোর্শন থেকে ইভলিউশন বাদে বাকি সবগুলো ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে।